ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার হবে, সবাইকে ধৈর্য ধরার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। বিচার বহির্ভূত সব হত্যার বিচারের আশ্বাস। বন্যায় অবর্ণনীয় দুর্ভোগে লাখ লাখ মানুষ, প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পাঠাতে হিমশিম অবস্থা, দুর্গত সবার কাছে সহায়তা পৌঁছাতে সমন্বিত উদ্যোগ। অনির্দিষ্টকাল নয়, সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। চক্রান্তের বিষয়ে সতর্ক থাকার আহ্বান মেজর হাফিজের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার হবে, তাই এখনই সব দাবি না তুলে সবাইকে ধৈর্য ধরতে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে দেশের মানুষই সেই সিদ্ধান্ত নেবে। সব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি দুর্নীতি দুঃশাসন বন্ধের আশ্বাস দেন তিনি। বলেন, চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ দেশের বিভিন্ন স্যাটেলাইটে তা প্রচারিত হয়। ভাষণের শুরুতে জুলাই আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। জানান, এই আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ায় সাহস যোগাবে। তারা নতুন এক বাংলাদেশ গড়তে চায়। নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি। ভয়াবহ বন্যার কথাও উঠে আসে তার ভাষণে। আগামীতে বন্যা প্রতিরোধে অভ্যন্তরীণ সহযোগিতার পাশাপাশি প্রতিবেশীদের সাথে যৌথভাবে কাজ করবে সরকার। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে। বিগত সরকারের সমালোচনা করে ডক্টর ইউনূস বলেন, দুর্নীতি দুঃশাসন অন্যায় বিচারের নামে প্রহসন এদেশের মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে। জনগণকে নির্যাতন, বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে। মানুষের এগিয়ে যাওয়ার পথে সকল ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে। তিনি বলেন, এমন দেশ গড়ে তোলা হবে যেখানে সব নাগরিকের মানবাধিকার সুরক্ষিত থাকবে। সবাইকে ধৈর্য ধরতে বলেন প্রধান উপদেষ্টা। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা হতে ব্যাহত হবে। আশ্বাস দেন জুলাই আগস্টের হতাহতের ঘটনার স্বচ্ছ তদন্তের। গণ অভ্যুত্থানে বল প্রয়োগ ও হতাহতের যে দুঃসহ ঘটনা ঘটানো হয়েছে তার স্বচ্ছ তদন্ত করতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানকে বাংলাদেশে এসে তাদের তদন্ত শুরু করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তদন্তের এই প্রক্রিয়া এই সপ্তাহে শুরু হবে। তাদের প্রথম দল ইতিমধ্যে এসে গেছে। আমরা ইতিমধ্যে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে যে শত শত মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল তার অধিকাংশ প্রত্যাহার করেছি এবং আটক ছাত্র জনতার মুক্তি লাভের ব্যবস্থা করেছে। পর্যায়ক্রমে মিথ্যা ও গায়েবী সকল মামলার ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করে মানুষকে দুঃসহ ভোগান্তি থেকে মুক্ত করা হবে এবং গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার অতি দ্রুত জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রক্রিয়ার শেষ পর্যায়ে এনেছে। বিচার বিভাগ ব্যাংকিং আইন শৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যেন জনগণের আস্থা ফিরে পায়, সেটি আমাদের অন্যতম উদ্দেশ্য। লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। শেয়ার বাজার, পরিবহন খাত সহ
যেসব ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে তা নিরসনের দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিচার বিভাগকে দুর্নীতি ও দলীয় প্রভাব মুক্ত করতে কার্যক্রম শুরু হয়েছে। একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এসব অপকর্মের সঙ্গে জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে। তালিকা প্রস্তুত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। দুর্নীতি ও সম্পদ পাচারের বিচার করা হবে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে। গণতন্ত্রকে সুসংহত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ব্যাপারে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। গণতন্ত্রকে সুসংহত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে। সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার করেন। আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। আমরা মানবাধিকার আইন সহ সকল আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের পক্ষ থেকে গুম বিষয়ক আন্তর্জাতিক চুক্তির পক্ষরাষ্ট্র হওয়া সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানান, কারো হুকুমে হত্যাকাণ্ড, গুম ও অত্যাচার যেন না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবকে গুম নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে। তারা দেশের গৌরব। তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই, যেন ভবিষ্যতে কারো হুকুমে দেশপ্রেমিক কোনো বাহিনীর, পুলিশের, র্যাবের কোনো সদস্য হত্যাকাণ্ড, গুম ও অত্যাচারে জড়িত হওয়ার সাহস না করে। গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। আহ্বান জানান, সংকট উত্তরণে বৈধভাবে দেশে টাকা পাঠাতে হবে। বিদেশি অবস্থানরত সকলের কাছে আমার আবেদন, তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিসিয়াল চ্যানেলে দেশে পাঠান। দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন। কি কি ব্যবস্থা নিলে তাদের জন্য অফিসিয়াল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হবে সেটা সম্বন্ধে আমরা তাদের পরামর্শ নেব। সারা দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত। কিভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি তার জন্য আমাদের পরামর্শ দেন। দায়িত্ব পালনে দেশবাসীর সহযোগিতা চান তিনি। তা না হলে গত 16 বছরের দুঃখ ঘোচানোর পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নয়। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব, কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন না। এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে, নিজ থেকে এর জবাব দেন প্রধান উপদেষ্টা। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সুযোগ যাতে হাতছাড়া না হয় তা নিশ্চিত করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বন্যায় উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী। চরম দুর্ভোগে দুর্গতরা। প্রত্যন্ত এলাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ। কয়েক জেলায় পানি নামছে ধীরে। পরিস্থিতি উন্নতির দিকে, তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা। ঘরে ফেরার অপেক্ষায় আশ্রিতরা। এদিকে কুমিল্লার তিতাস ও বুড়িচং উপজেলায় বন্যায় 2 শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এখনো আশ্রয়ের খোঁজে বন্যা দুর্গতদের অনেকে। মৌলভীবাজারের মনু, জুড়ি ও কুশিয়ারার পানি এখনো বিপদসীমার উপরে। বাঁধ ভেঙেছে 16 জায়গায়। বাড়িঘর ছেড়ে গবাদি পশু সহ আশ্রয় কেন্দ্রে উঠেছেন দুর্গতরা। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে তারা। কমেছে জেলার 4টি নদীর পানি। পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে।
আমাদের রাস্তা ডুবিয়া আমাদের ঘর বাসার নিচে পানি ঢুকে আমরা অনেক সমস্যা। পানির মাঝে আবুডুবু খাইতেছে এক হিসাবে, যে জায়গা পানির মাঝে আমি এখনো দাঁড়ানো আছি, আমাকে কেউ খোঁজ খবর নেয় না। পুরা সিরা গুড় আর পানির ভিতরে নড়িয়ে গেছে লোকনাথ মন্দির। আমরা বড় কষ্টের মাঝে আছি আজ 5 দিন ধরে। লক্ষ্মীপুরে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। 5 উপজেলার 58টি ইউনিয়ন ও 4টি পৌরসভার 80% এলাকা তলিয়ে গেছে। 2 থেকে 6 ফুট পানিতে ডুবে আছে বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। ভেসে গেছে পুকুর ও জলাশয়ের মাছ। পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে আশ্রয় নিয়েছে দুর্গতরা। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তারা। আমগো গরু মরে গেছে, 2টা ছাগল মরে গেছে, একটা আমগো ঘরের ভিতরে এখনো পানি। 8, 9 এবং 7 তিনটা ওয়ার্ডে পানিতে এখন বাঁচতেছে। এমনকি আমরা যারা এখানে জনসাধারণ আছি আমরা খুবই কষ্টে দিন কাটাচ্ছি। ফেনীর মুহুরী নদীর পানিতে ও শনিবার রাতের বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা শহর মাইজদি ও 8 উপজেলার বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দী। সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও কবিরহাটে পানিবন্দী লাখো মানুষ। হবিগঞ্জের চুনারুঘাট, বাহুবল, লাখাই, সদর সহ 7টি গ্রাম তলিয়ে গেছে। 2 লাখ মানুষ পানিবন্দী। টিউবওয়েলগুলো পানির নিচে থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকটে দুর্গতরা। ত্রাণ তৎপরতা চললেও প্রয়োজনের তুলনায় কম। চট্টগ্রামে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। জেলার মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানের বেশিরভাগ এলাকা থেকে বন্যার পানি নামছে। ঘরে ফিরতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া মানুষ। চালু হয়েছে বন্ধ হয়ে যাওয়া সড়ক যোগাযোগ। তবে এখনো কিছু কিছু এলাকায় নৌকায় যাতায়াত করছেন পানিবন্দী মানুষ। কর্ণফুলী, হালদা, শিকলবাহা, শিকল ও সাঙ্গু নদীর পানি এখনো বিপদসীমার উপরে। কুমিল্লায় বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। নৌকা না থাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ। সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙা পানিতে বেড়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার পানি। বেড়েছে মানুষের দুর্ভোগ। বন্যার ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় খাগড়াছড়ির ক্ষতিগ্রস্ত প্রায় 40,000 মানুষ। ব্যাপক ক্ষতি হয়েছে ঘরবাড়ি ও ফসলে। বাংলাভিশন নিউজ ডেস্ক। ত্রাণ বিতরণের ক্ষেত্রে সমন্বয়হীনতার অভিযোগ মেলেনি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সচিব KM কামরুল আহসান। তিনি জানান, স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় করে ত্রাণ দিচ্ছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে সচিব বলেন, বন্যা আক্রান্ত এলাকায় ব্যক্তি ও বিভিন্ন সংস্থাও ত্রাণ দিচ্ছে। সচিব বলেন, ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জানান, ভারী বৃষ্টি না হলে দ্রুত উন্নতি হবে। তিনি বলেন, সবার কাছেই সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। ব্রিফিংয়ে সচিব আরও জানান, 11টি জেলার প্রায় 11 লাখ পরিবার পানিবন্দী। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 53 লাখ মানুষ। সরকারি হিসেবে বন্যায় এ পর্যন্ত 20 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। সচিব জানান, ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে 3654টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে 48টি মেডিকেল টিম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নগদ 3,52 লাখ টাকা, 20,000 মেট্রিক টন চাল এবং 15,000 বস্তা শুকনো খাবার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিতরণ করা হচ্ছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি একসাথে কাজ করছে এবং তারা স্থলপথ, নৌপথ এবং হেলিকপ্টার যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন এবং এর পাশাপাশি যারা দুর্গত স্থানে রয়েছেন তাদেরকে উদ্ধার কার্যক্রম করছেন। এছাড়া বিগত 24 ঘন্টায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার এবং ভারতীয় ত্রিপুরা পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে সেখানে অববাহিকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ নদীর পানির সমতল হ্রাস সেটা অব্যাহত রয়েছে। এর ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের যে পানি বন্যা পরিস্থিতি আছে সেটা উন্নতি অব্যাহত রয়েছে। বানবাসীদের পাশে দাঁড়াতে সহযোগিতায় রবিবারও ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ও শারীরিক শিক্ষাকেন্দ্র, নারী, শিশু ও বৃদ্ধ সহ সব বয়সী মানুষের ভিড়। সামর্থ্য অনুযায়ী যে যা পারছেন বাড়িয়েছেন সাহায্যের হাত। কেউ তুলে দিচ্ছেন সঞ্চয়ের অর্থ, কেউ বা টিফিনের জমানো টাকা। স্বর্ণের গহনাও নিঃসংকোচে তহবিলে তুলে দিয়েছেন কেউ কেউ। রিপোর্ট SM ফয়েজের। মানুষের এই শাড়ি নেওয়ার জন্য নয়, বন্যা দুর্গত অসহায়দের যার যার সাধ্য মতো কিছু দেওয়ার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ডাকে ত্রাণ সহায়তা দিতে জড়ো হন শত শত মানুষ। যতটুকু সম্ভব আর্থিক সহায়তা করলাম। সবাই অ্যাকচুয়ালি সাহায্য করলে কিন্তু জিনিসটা আরো সহজ হবে। পুরো দেশটা একটা পরিবারের একজন সদস্য যদি কোনোভাবে তার পরিস্থিতি খারাপ থাকে বা সে একটু আর্থিকভাবে হোক, শারীরিকভাবে দুর্বল, আমরা সবাই তাকে সাহায্য করি। আমরা আসলাম, টাকা দিয়ে গেলাম, নাতি ঘরে নিয়ে আসলাম। বড়দের পাশাপাশি শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
অবস্থা একদমই ভালো না, সবাই ভিজে যাচ্ছে। তো আমি তাই জন্য ভেবেছিলাম ওই অল্প জমানো টাকার ব্যাংকটাই আমি ওদেরকে দিয়ে দিব। বন্যার্থদেরকে সহায়তা করার জন্য আমি 500 টাকা দিয়েছি। খুব খুশি লাগবে আমি যদি কিছু দিতে পারি তাদেরকে। সবাই দিচ্ছে, সেটা দেখে অনুপ্রাণিত হয়েছি। তারা অবশ্যই পরিস্থিতির শিকার, এটা কোনো দান খয়রাত নয়। দেশের প্রয়োজনে যেন ওরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে, এটা আমি হাত ধরে ওকে শেখাচ্ছি। যারা পানিতে ভাসতেছে এগুলো আমার ছেলেরা দেখে, এই জন্য ওরা খুবই করছে, ফিল করছে, পরে এই জন্য নিয়ে আসে। মানুষের পাশে দাঁড়াতে হয় কিভাবে, ছোট থেকে যাতে এটাও দেখে বড় হতে পারে। খাবার থেকে শুরু করে জামা কাপড় যে যা পেরেছেন দিয়েছেন। ত্রাণ রাখার জন্য জায়গা সংকুলনে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। শেষ পর্যন্ত ত্রাণ সংগ্রহের ভেন্যু টিএসসি থেকে বদলে নেওয়া হয় শারীরিক শিক্ষা কেন্দ্রে। বাচ্চারা তাদের টিফিনের টাকা জমিয়ে যে সকল টাকাগুলো বাঁচিয়েছে তাদের ব্যাংকগুলো তারা আমাদেরকে ভরসা করে আমাদের হাতে তুলে দিচ্ছে। তার কাছে নগদ অর্থ ছিল না বলে তার কাছে যেটুকু সম্বল ছিল সেই সোনার দুলটুকু তিনি বন্যা দুর্গত মানুষদের জন্য দিয়ে গেছেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের কালেকশন ভালো আছে। নগদ অর্থ এবং মেডিসিন শুধু আমরা আজকে এগুলো এখানে নিচ্ছি এবং যেই প্রোডাক্টগুলো রয়েছে বাকি সব আমরা জিমনেশিয়ামে রিসিভ করছি। দিন শেষে আমরা সবাই সকলে মিলে সুখে থাকি, শান্তিতে থাকি, এটাই আমাদের সমৃদ্ধি, এটাই আমাদের কাম্য। তুমি কে আমি কে বিকল্প, তো আমাকে বিকল্প হিসেবে কাজ করতে হবে অবশ্যই। মেকশো করেন যে তারা ওষুধটা নিয়ে আসে, কারণ আমাদের ওষুধের শর্ট দেখা যাচ্ছে। শিশুদের কাপড় আসছে, খাবার আসছে, আর এই জায়গাটাতে আমরা শুধু কাপড়টাকে রিসিভ করছি। এটার জন্য আমরা কোনো টাকা, কোনো প্রতিদান মানে কোনো কিছুই চাচ্ছি না, জাস্ট আমরা মানুষকে হেল্প করতে যাচ্ছি। এখানে যারা ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে এদেরকে বলবো যে আল্লাহর হস্তে দয়া করে যেন এরা কোনো ধরনের ছবি তোলা বা আপলোড করা যেন না দেয়। দুর্গত মানুষের সহায়তায় ঝাঁপিয়ে পড়েছে ছাত্র সংগঠনগুলো। দুর্গম এলাকায় মানুষের সহায়তায় সম্মিলিত ত্রাণ তৎপরতার তাগিদ সকলের। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। দুর্গতদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সহ বন্যা পরবর্তী পুনর্বাসনে সেনাবাহিনীর সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। তিনি জানান, এ পর্যন্ত 20,000-এর বেশি মানুষকে উদ্ধার ও 30,000-এর বেশি প্যাকেট খাবার বিতরণের কথা জানান। রান্না করা খাবার দেওয়া হয়েছে 6,000-এর বেশি মানুষকে, আর 2,000-এরও বেশি মানুষকে দেওয়া হয়েছে চিকিৎসা সেবা। রিপোর্ট জাহাঙ্গীর আকন্দের। সংকটে দুর্যোগে আত্মমানবতার সেবায় অনন্য বাংলাদেশ সেনাবাহিনী। বন্যার এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে সেনা সদস্যরা। ঢাকা থেকে হেলিকপ্টারে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে বন্যা দুর্গত এলাকায়। স্রোতের তীব্রতা এবং প্রতিকূল আবহাওয়ায় জীবন বাজি রেখে সামরিক হেলিকপ্টার ও জলযান এবং স্থানীয় নৌকায় প্রত্যন্ত অঞ্চল থেকে পানিবন্দী মানুষকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী। পানিবন্দী দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার ও বিশুদ্ধ পানি। অসুস্থদের দেওয়া হচ্ছে চিকিৎসা। মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। ইতিমধ্যে আমরা 20,000-এর অধিক আক্রান্ত ব্যক্তিকে প্রত্যন্ত অঞ্চল থেকে উদ্ধার করেছি। 13টি মেডিকেল টিমের মাধ্যমে 2,000-এর অধিক অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। 3 জন সন্তান সম্ভবা সহ 22 জন অতি অসুস্থ রোগীকে হেলিকপ্টারের মাধ্যমে সিএমএইচ ও অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে একজন সন্তান সম্ভবা মা ইতোমধ্যেই কুমিল্লা সিএমএইচে একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে। সবার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি সেই ফুটফুটে বাবুটিকে। এ পর্যন্ত শুকনা খাবারের 30,000-এর অধিক প্যাকেট বিতরণ ছাড়াও 6,000-এর অধিক মানুষের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে। একই সাথে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রেখে ত্রাণ সরবরাহ সচল রাখার কাজ করে যাচ্ছে মিলিটারি পুলিশ। ভেঙে পড়া মোবাইল যোগাযোগ সচল করতে বিটিআরসি ও মোবাইল টেলিফোন অপারেটরদের সহায়তা করছে সেনাবাহিনীর সিগন্যাল কোর। এই সহায়তায় এরই মধ্যে সচল হয়েছে কয়েকটি এলাকার মোবাইল নেটওয়ার্ক। এ সকল কার্যক্রমের জন্য বাংলাদেশ আর্মি এভিয়েশন, বিজিবি ও র্যাবের হেলিকপ্টারের মাধ্যমে এ পর্যন্ত মোট 48টি হেলিমিশন পরিচালনা করা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীও উল্লেখযোগ্য সংখ্যক হেলিমিশন পরিচালনা করেছে। সর্বশেষে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বন্যার্তদের জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনা সহ বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব দিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। নিজস্ব ত্রাণ ভাণ্ডার, স্বেচ্ছাসেবী সংস্থা,
ব্যক্তি উদ্যোগে দেয়া ত্রাণ সামগ্রী দুর্গত এলাকায় পৌঁছাতে দিনরাত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যোগ্য লোকদের নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, তবে তা অনির্দিষ্টকালের জন্য নয়। বিকেলে সিলেটের একটি 5 তারকা হোটেলের হলরুমে জেলা ও মহানগর বিএনপি আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ নির্মাণে কাজ শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করবে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার করে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার দ্রুত নির্বাচন করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু দেশের মানুষ এখন সব বোঝে। 15 বছরের স্বৈরাচারের সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করেছে বলেও তিনি মন্তব্য করেন। এর আগে দুপুরে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ও হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করেন। আমরা আপনার প্রথমেই বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই, এবং সেই যৌক্তিক সময় যেটা বলেছি যে আপনার একটা সংস্কার, যেগুলো জায়গায় সংস্কার কথা বলা হয়েছে, সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে, বাট এটা যৌক্তিক সময় হতে হবে। এটা এমন না যে আপনার অনির্দিষ্ট সময়, একটা যৌক্তিক সময়ের মধ্যে সেটা করতে হবে, এটা স্পষ্ট করে বলেছি। শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত চালাচ্ছেন দাবি করে ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, আয়না ঘরের নামে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তারা এখনো বহাল তবিয়তে আছে। দ্রুত আয়না ঘরের স্রষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 32তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকারকে মদত দানকারী যারা উপদেষ্টা পরিষদ ও প্রশাসনে আছে তাদের সরিয়ে দেবার দাবি জানান মেজর হাফিজ। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বলেও মন্তব্য করেন মেজর হাফিজ। 1991 সালের জানুয়ারি মাস থেকে 2024 সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে কতজনের কারাদণ্ড মওকুফ, দণ্ড স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ ও প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে এই নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক আজ এই নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে, দীর্ঘ কয়েক বছর যাবৎ রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে বহু অপরাধী, হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ক্ষমা বা তাদের দণ্ড মওকুফের আদেশ দিয়ে আসছেন। রাষ্ট্রপতির মার্জনায় বহু ফাঁসির আসামি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে বেরিয়ে সমাজে আবার মাফিয়া ডন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আতঙ্ক ছড়াচ্ছে। নোটিশে আরও বলা হয়, রাষ্ট্রপতি কিভাবে, কোন প্রক্রিয়ায়, কাদের সুপারিশ বা তদবিরে দাগী, ঘৃণিত, কুখ্যাত, সাজাপ্রাপ্তদের ক্ষমা করে বা দণ্ড মওকুফ করে দায় মুক্তি দিচ্ছেন তা নাগরিক হিসেবে জানার অধিকার রয়েছে। রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতার অপব্যবহার বা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা রাজনৈতিক কোনরূপ বল প্রয়োগ আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে দণ্ড মওকুফ হওয়াদের তালিকা না পেলে উচ্চ আদালতে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। 37 দিন বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হয়েছে মেট্রো রেল। সকাল থেকে নিয়মিত সূচি অনুযায়ী চলছে। কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া স্টেশন ভাঙচুরের ঘটনায় 18 জুলাই থেকে মেট্রো রেল সার্ভিস বন্ধ রাখা হয়। সে সময় সরকারের পক্ষ থেকে স্থাপনার ক্ষতি অতিরঞ্জিত করে দেখানো হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেশন পরিদর্শনে গিয়ে স্টেশনের ক্ষয়ক্ষতি ইস্যুতে আবেগঘন বক্তব্য দেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, মেট্রো রেল চালু করতে বছর খানেক সময় লাগতে পারে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার 15 দিনের মধ্যেই চালু হলো মেট্রো রেলের চলাচল। এতে করে খুশি যাত্রীরা। আসলে ওই সময় সরকার চেয়েছিল এই মেট্রো রেল দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার জন্য। আসলে ওইটা সঠিক ছিল না। এখন যে আমাদের সরকার আসছে, এটা আমাদের জনবান্ধব সরকার। এই জন্য খুব অল্প সময়ের মধ্যে মেট্রো রেল চালু হয়েছে, এই জন্য আমরা হ্যাপি। মেট্রো রেল চালু হয়ে ভালোই হয়েছে, আমাদের যাত্রীদের সুযোগ সুবিধা হয়েছে অনেক, আমরা সবাই খুশি। খুব তাড়াতাড়ি এটা সংস্কার নিয়ে খুব ভালো লাগছে আমার কাছে, কারণ যেহেতু তারা বলছিল 1 বছর সময় লাগবে, কিন্তু এটা 1 মাসও লাগে নাই পুরোপুরিভাবে। এই জন্য আমরা খুবই আনন্দিত স্টুডেন্টরা,
এবং যারা সাধারণ জনগণ আছে সবাই খুবই খুশি। যখন ছিল না তখন পাবলিক ট্রান্সপোর্টে যে যেতে হয়েছে বাসে, সেটা খুবই হ্যাসেল ছিল। তো এখন আজকে যখন খুলেছে আমি আসলে খুবই হ্যাপি যে এখন আমি নিরাপদে যেতে পারবো, যেহেতু মেয়েদের কম্পার্টমেন্টে আমি যেতে পারবো। সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ। শনিবার গভীর রাতে রাজধানীর শান্তিনগরের একটি বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সেখানে তিনি আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। এরপরে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়। এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজী সহ ১০৫ জনের নামে হত্যা মামলা করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত হয় নবকিশোরলয় হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া। ২১ আগস্ট রোমানের খালা রিনা বাদী হয়ে মামলাটি করেন। এদিকে দুপুরে নাখালপাড়া এলাকা থেকে আব্দুস সোবহান গোলাপকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। গোলাপ মাদারীপুর ৩ আসনের সাবেক এই সাংসদ দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কাছে পরাজিত হন। চীনকে তার দেশের কিছু সোলার প্যানেল কারখানা বাংলাদেশে স্থানান্তরে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। ঢাকা ও বেইজিং এর মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, চীন সৌর প্যানেলের অন্যতম বৃহৎ নির্মাতা হলেও রপ্তানি বাণিজ্যে চীনের উপর নিষেধাজ্ঞা রয়েছে। বাংলাদেশে স্থানান্তর করলে রপ্তানিতে বাংলাদেশ বহুমুখী হওয়ার পাশাপাশি গ্রিন ইকোনমিতে রূপান্তরে লাভবান হবে। এছাড়াও বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর উপর তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেয় ডক্টর ইউনুসকে চীনের সরকার ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। চীন ও বাংলাদেশের সম্পর্ককে বিস্তৃত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করেছে। রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানেও চীন প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে বাঁধের ১৬টি গেট। প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি ছাড়া হয়েছে। এর আগে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানিয়েছেন, হ্রদের পানির উচ্চতা ১০৮ MSL এ পৌঁছানোর কারণে বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য ভাটি অঞ্চলে আতঙ্কিত না হওয়ার বিষয়েও সতর্ক করা হয়। সংশ্লিষ্টরা আরও জানান, যেটুকু পানি নির্গমন হবে তাতে কর্ণফুলী নদী বা ভাটি অঞ্চলে কোনো প্রভাব পড়বে না। জানা গেছে, সপ্তাহব্যাপী টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এদিকে কাপ্তাই বাঁধ খোলার কারণে চট্টগ্রাম নতুন করে প্লাবিত হওয়ার কোনো শঙ্কা নেই। তবে বাঁধ খোলা না হলে বাঘাইছড়ি উপজেলা সহ বেশ কিছু এলাকা ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল বলে জানিয়েছে প্রকল্প কর্মকর্তা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, আঘাতে আঘাতে বিএনপি একটি পাথরে পরিণত হয়েছে। এই দলে অনুপ্রবেশকারীদের প্রয়োজন নেই। দুপুরে কিশোরগঞ্জে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অতি জরুরি সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচিত সরকারই রাষ্ট্রের টেকসই সংস্কার নিশ্চিত করবে। নোয়াখালীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। খাগড়াছড়ির দীঘিনালার বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ করেছে কেন্দ্রীয় যুবদল। দুপুরে সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এতে উপস্থিত ছিলেন। নড়াইলে যৌথ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নিজ কার্যালয়ে দলটির জেলা শাখার সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল হোসেন। গোপালগঞ্জে কর্মী সভা করেছে বিএনপি। সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। এছাড়া ছাত্র জনতার উপর গুলি চালানোর অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি। উপজেলা সদরে এতে উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির
নবম বিশেষ সাধারণ সভা এবং ৩৮তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হুদা। সরকারের প্রতিনিধি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালকরা সহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার। বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে সভা হয়েছে রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে। এ সময় ওয়ালটন হাইটেকের এমডি এস.এম. মাহবুবুল আলম আশ্বাস দেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকবে এই প্রতিষ্ঠান। বন্যার্তদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এ সময়। এতে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশ থেকে ওয়ালটন প্লাজার সহস্রাধিক বিক্রয় প্রতিনিধি, ডিস্ট্রিবিউটর ও ডিলাররা অংশ নেন। যশোরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো সময় বেঁধে দিতে চায় না দলটি। সংবিধান সংশোধন সহ রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতি উৎখাতে যতদিন সময় লাগবে ততদিন সময় দেয়া হবে। জাতীয় পার্টির মহাসচিব সাবেক এমপি মুজিবুল হক চুন্নু ও আওয়ামী লীগ সরকার গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত প্রধান সানাউল হকের গ্রেফতার দাবিতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ হয়েছে। করিমগঞ্জ বাজারে কর্মসূচি পালন করে করিমগঞ্জ উপজেলা বিএনপিও এর সহযোগী সংগঠন। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দলীয়করণ মুক্ত করতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। এসএস রোডে চেম্বার ভবনের সামনে নতুন কমিটি গঠনের দাবিতে এ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। বন্যার্তদের সাহায্যে পাশে দাঁড়িয়েছে এসএসসি 95 ও এইচএসসি 97 ফাউন্ডেশন। বন্যা কবলিত এলাকাগুলোতে বিপদগ্রস্তদের উদ্ধার, খাবার বিতরণ ও জরুরি ওষুধ সরবরাহের উদ্যোগ নিয়েছে দাতব্য এ প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় আজ মৌলভীবাজার সদর উপজেলা ও রাজনগর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় আশ্রয় নেয়া অসহায় 1000 পরিবারকে রান্না করা খাবার বিতরণ করা হয়। ফাউন্ডেশনের ফাউন্ডার প্রীতেশ তালুকদার, আজীবন সদস্য মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ কাউসার ও খোকন চক্রবর্তী সহ অনেক সদস্য এ কার্যক্রমে অংশ নেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার হবে, সবাইকে ধৈর্য ধরার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। বিচার বহির্ভূত সব হত্যার বিচারের আশ্বাস। বন্যায় অবর্ণনীয় দুর্ভোগে লাখ লাখ মানুষ, প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পাঠাতে হিমশিম অবস্থা, দুর্গত সবার কাছে সহায়তা পৌঁছাতে সমন্বিত উদ্যোগ। অনির্দিষ্টকাল নয়, সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। চক্রান্তের বিষয়ে সতর্ক থাকার আহ্বান মেজর হাফিজের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।